আজকের গল্পে একটা মজার কথা লুকিয়ে আছে। আপনারা সবাই এটা মন দিয়ে শুনবেন। এই জীবন কর্ম অনুযায়ী চলে, আর আমরা মানুষ আমাদের সব কর্মের ফল এই জন্মেই পেয়ে যাই। ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যাবে। যদি মানবতাকে লজ্জিত করে দেওয়ার মতো খারাপ কাজ করা হয়, তাহলে তার ফল সেটাই হবে যেটা রঘু আর কালিয়া পেতে চলেছে। তোকে বলেছিলাম না আমি কালিয়া 10 টাকার চাকনা আরো নিয়ে নে, কিন্তু না, তুই শুনিস কথা আমার। আরে হয়ে গেছে ভুল ভাই, দুবারের মতো বেঁচে আছে, শেষ করো তাড়াতাড়ি, তারপর ঘরেও যেতে হবে। আরে কিন্তু যাবো কি করে? কোনো বাস আসলে তবেই তো যাবো নাকি? এই দেখ, এটা তো শেষ হয়ে গেল। কি সুরে আওয়াজটা এলো। চলে এসো ভাই, চলে এসো, এটাই শেষ বাস। ও কাকু, আগে যাও, আমরা সান্তাক্রুজ নয়, ধারাবি যাব, চল ফট। আরে কি চল ফুট বলছো বাবা? তোমাদের ভাগ্য খুব ভালো। আমি আজকেই ধারাবিতে ঘর নিয়েছি রহমান দাদার কাছে, আর আমার এই রামপিয়ারি বাসও আমার সঙ্গে ধারাবিতেই থাকবে। চলে এসো। আরে এত ভাবছো কি? তোমাদের ভালো সময় চলছে, এসো, চলে এসো। মনে হচ্ছে ভগবান আমাদের ভাগ্যটা একবারে সোনার অক্ষরে লিখেছে। ফুল সম্মান পাচ্ছি ভাই, মন থেকে। আয় কালিয়া, চলে আয়। ঠিক আছে চলো। যখন কন্ডাক্টর আছে রাজি, তখন কি করবে রঘু আর কালিয়া মাঝি। রাত 1টার সময় নিজের এলাকার বাস পাওয়াটা রঘু আর কালিয়াকে ভাগ্যের জোর মনে হচ্ছিল, কিন্তু ওরা জানতো না যে ওই বাস আর ওই কন্ডাক্টর ওদের জন্য ন্যায়ের দণ্ড নিয়ে এসেছে, যেটা যে কোনো সময় ওদের উপর বজ্রের মতো ফেটে পড়বে। দণ্ড বিচিত্র, আর যে দণ্ড দেবে সেটাও ধারণার বাইরে। আবে এভাবে কি দেখছিস? টিকিট ছিঁড়তে চাস আমাদের? যদি নিজেকে খারাপ অবস্থায় দেখতে চাস, তাহলে চেষ্টা করে দেখে নে। তোমাদের তো পার্মানেন্ট টিকিট কাটা হয়ে গেছে, তাই আর কোনো টিকিটের প্রয়োজন নেই। আরে আমি বলতে চাইছিলাম যে আমরা সবাই তো একই এলাকার, তাই এখন তো তোমরা দুজন স্টাফ হয়ে গেছো, তাই না? আর স্টাফদের টিকিট কেউ আবার কাটে নাকি? আচ্ছা, তাহলে তুই পুরো কথাটা তাড়াতাড়ি বুঝিয়ে দিলি, না হলেই রামপুরি ঢুকে যেত তোর পেটে, বেরোতো বুক চিরে দিয়ে। ঠিক সেইভাবেই না, যেমনটা আজ থেকে 10 বছর আগে তোমরা একটা অসহায় বাচ্চার সঙ্গে দুষ্কর্ম করে ওকে মেরেছিলে, যখন এই বাস এক্সেল ভেঙে যাওয়ার কারণে আরে কলোনিতে দাঁড়িয়েছিল। শরীরের খিদে তো মিটে গেছে ভাই, এখন এই এঁঠো বাসনের কি করি? একে জ্যান্ত ছেড়ে দিলে তাহলে পুলিশকে সব বলে দেবে। মেরে দিয়ে কে, এটাই ঠিক হবে, মেরে দে। সেই সময় আমিও এই বাসেই ছিলাম, আমি সব দেখেছিলাম, কিন্তু কিছু বলতে ভয় পেয়ে গেছিলাম। তার উপরে মেয়েটার খুন, আমি এই কথাটা কাউকে বলিনি, কিন্তু কি এই কথাটা বুকে চেপে রাখার জন্য আমি অস্থির হয়ে পড়লাম। যেমন যেমন দিন পেরিয়ে যাচ্ছিল, আমার বাঁচাটা কঠিন হয়ে যাচ্ছিল, আর কিছু না করতে পারার গিল্টের কারণে আমি এই বাসে আত্মহত্যা করে নিলাম। সেদিন থেকে আমি এই বাস আর ওই মেয়েটা তোমার এই বাস স্টপেই অপেক্ষা করছিলাম, যেখান থেকে তুমি ওকে তুলেছিলে। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আজ সেই অপেক্ষা শেষ হলো। আবে ও রামগোপাল বর্মা, এ কি তুই এখানে ভূতের ফিল্ম বানাচ্ছিস? মানে তুই এমন ভাবে বলছিস যেন কোনো ভূত তোমরা দুজন। কিছু সন্দেহ আছে? দেখো দেখো ভূত কাকা। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না আমাদেরকে, ভুল হয়ে গেছে আমাদের, আমাদের মেরো না, এরকম আর ক্ষমা করে দাও। ভবিষ্যতে তুমি কি ভুল করবে, এই শাস্তিটা সেটা নয়।
এই শাস্তিটা সেটার ফল যেটা তুমি আগে করেছিলে। রঘু আর কালিয়া তো ওদের কর্মের শাস্তি পেয়ে গেল, কিন্তু এরকমই কিছু ভুল হওয়ার কারণে যদি আপনার মনও অস্থির হয়ে পড়ে, তাহলে আর এই কলোনি সান্তাক্রুজের বাসে আপনাদেরকেও স্বাগত জানাই। আমাদের আজকের গল্পের মূল হল দরকারের চেয়ে বেশি উচ্চাকাঙ্ক্ষা, কিছু করে দেখানোর, কিছু প্রাপ্ত করার আকাঙ্ক্ষা। পৃথিবীতে জন্মানো প্রায় প্রত্যেক প্রাণীদের বুকে এই অনুভব ঝড় নিয়ে আসে। ভালো রাস্তা দিয়ে হেঁটে কেউ নিজের এই উচ্চাকাঙ্ক্ষা পুরো করে, তো এমন সফল ব্যক্তির এই পৃথিবীতে কোনো তুলনা হয় না। কিন্তু যদি নিজের উচ্চাকাঙ্ক্ষাকে পাওয়ার জন্য কেউ রক্ত পাওয়ার স্থিতিতে এসে যায়, তখন এমন ব্যক্তির অন্ত খুব ভয়ঙ্কর হয়। তোমার কি মনে হচ্ছে বস আমাদের দুজনকে একসাথে কেন রেখে পাঠিয়েছে? চিন্তা কেন করছো ভাই, তার কাছেই তো যাচ্ছি নাকি, এক্ষুনি জানা হয়ে যাবে। আর বলো রাজু, কেমন আছো? বাড়িতে সব ঠিক? আজ্ঞে সাহেব, সব ঠিক আছে। তুমিও না রাকেশ, কতবার বুঝিয়েছিলাম তোমাকে আমি যে পিয়ন, লিফটম্যান, হাউসকিপিং ওয়ালাদের সঙ্গে কথা বলবে না, আমাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে এসব ম্যাচ করে না। ও আর আমি, আমরা দুজনেই মানুষ সমর, আর আমরা দুজনেই নিজের নিজের কাজ করছি। সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের আদর সম্মান করা উচিত। আদর সম্মান? তোমার ভাষা তো দেখো, গ্রামের কোনো মূর্খের মতো মনে হচ্ছে। আগে বস, আপনি ডেকে পাঠিয়েছিলেন? ইয়েস ইয়েস মাই বয়, কাম ইন, ভেতরে চলে এসো। সমর এসেছ তো? ইয়েস ইয়েস স্যার, আই এম অলসো ইন স্যার। গুড, চলে এসো, বসো। কি হয়েছে স্যার? আজ আপনাকে দেখে একটু সিরিয়াস মনে হচ্ছে। জীবনে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে যায়, আর আমিও সেই কঠিন সময়টা কাটাচ্ছি। সেই জন্যই তোমাকে আমি একটু সিরিয়াস মনে হচ্ছি। যাই হোক, আজ আমি এই কোম্পানির দায়িত্ব থেকে ফ্রি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই অল্প সময়ের মধ্যেই তোমরা দুজন এই কোম্পানির জন্য অনেক কিছু করেছো। সেই জন্য কোনো নতুন লোককে হায়ার করার জায়গায় ভাবলাম তোমাদের মধ্যে কোনো একজনকে কোম্পানির সিইও বানিয়ে দিই। কিন্তু তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাছাটা আমার জন্য খুব মুশকিল ছিল, কিন্তু কোনো একজনেরই বাছাই করাটা দরকারও ছিল। মনে হচ্ছে ভগবান প্রার্থনা শুনে নিয়েছে। আমি বয়স আর অনুভব দুটোর দিক দিয়ে রাকেশের চেয়ে বড়। আমি সিইও হব। কাল নতুন সিইও পদের অফিসিয়াল ইনফরমেশন সব জায়গায় দিয়ে দেওয়া হবে। তাই কাল থেকে বলরাজ গ্রুপ অফ ইনফরমেশন টেকনোলজির নতুন সিইও হবে রাকেশ। এত বছর এই কোম্পানিকে যে পজিশন পাওয়ার জন্য দিয়েছিলাম, সেটা এত সহজে অন্যের হাতে যেতে দিতে পারি না আমি। তাতে আমাকে রাকেশের প্রাণে নিয়ে নিতে হোক না কেন। কংগ্রাচুলেশনস সিইও স্যার। আরে কি ভাই, তাছাড়া যদি সত্যি বলি, এই পোস্ট আমার নয়, তোমার পাওয়া উচিত ছিল। তাহলে পোস্ট আমাকে দিয়ে দাও। আরে মজা করছি, চলো সেলিব্রেট করি। আজকের পার্টি আমার তরফ থেকে। আরে কিন্তু এভাবে হঠাৎ? আর আমার গাড়ি? আজকাল লাইফে অনেক কিছু হঠাৎ করেই হয়ে যাচ্ছে। তুমি সিইও তো হঠাৎ করেই হয়ে গেলে, তাহলে এই পার্টি হঠাৎ কেন হতে পারে না? আজকে শুধু তুমি আর আমি আর আমার ইয়ট, যেমনটা বন্ধুর ইচ্ছে। চলো।
শোনো সমর, যেমন উথাল পাথাল সমুদ্রে আজকে হচ্ছে, ঠিক সেরকমই উথাল পাথাল আমার মনের মধ্যে হচ্ছে। এই পজিশনে তো আমার পৌঁছানোরই কথা ছিল, কিন্তু এই সব এত তাড়াতাড়ি হয়ে যাবে ভেবে দেখিনি ভাই। সময়টা আমার ভাগ্যটাই বদলে দিল ইয়ার, আর আমার ভাগ্যটা পাল্টে দিল। এই সব যে তুই পেয়ে গেলি না রাকেশ, সেসব আমার ভাগ্যে ছিল। তুই আমার থেকে আমার ভাগ্য কেড়ে নিয়েছিস। সমর, তুমি কি বলতে চাইছো? এখন আমি কিছু বলতে চাই না রাকেশ, শুধু করতে চাই, আর আমি সেটা করেই ছাড়ব। সমর, তুমি একটু অদ্ভুত রিয়্যাক্ট করছো। আমার মনে হয় আমাদের এখান থেকে যাওয়া দরকার। আমরা নয়, শুধু তুমি যাবে এই পৃথিবী থেকে দূরে, চিরকালের জন্য। এসব কি জাদা বলছো সমর? তোমার এই বেকার জোকটা ঝেলতে পারছি না আর। ফিরে চলো। ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সেকেন্ড পজিশনে এসেছিল আমার। সমরের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা রাকেশের খুশি কেড়ে তো নিলই, সেখানেই ওকে মেরে ও জমদূত হয়ে গেল। প্রত্যেক জনের সাথে ভদ্র ব্যবহার করা রাকেশের মৃত্যু এভাবেও হতে পারে, এটা অন্য কেউ তো দূর, রাকেশ নিজেও কখনো ভেবে দেখেনি। ও এখন মরে গেছিল। সব জায়গায় খুঁজে নিয়েছি স্যার, রাকেশের ব্যাপারে কোথাও কিছু জানা যাচ্ছে না। মনে হচ্ছে সিওর পোস্টের কথা জানতে পেরেই ও নিজের আসল রংটা দেখাতে শুরু করে দিয়েছে। কোথাও কোনো 5 স্টার হোটেলের রুমে পড়ে আছে হয়তো, মদ খেয়ে। যাই হোক, সময় হয়তো এটাই চেয়েছিল যে সিইও যেন রাকেশ নয়, তুমি হও। আর ইউ শিওর স্যার? আমার সিদ্ধান্তে তোমার কোনো সন্দেহ আছে? নো নো স্যার, একদম না। আমি শুধু বলছিলাম যে কাল অবধি ওয়েট করে নেওয়া যেত। সময় আর বিজনেস কারোর জন্য থামে না সমর। অ্যানাউন্সমেন্টটা কালকে ঠিক করে দাও আর কাজে লেগে পড়ো। আগে স্যার। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম পূর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষিয় মহামৃতাৎ। ওম। প্রভুর ইচ্ছে নিয়ে এসেছে, প্রভু নিয়ে এসেছে তোকে আমার কাছে। সেও ন্যায় চাইছে, তুইও ন্যায় চাইছিস, পেয়ে যাবি, ন্যায় পেয়ে যাবি। ওম ভট। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় ভিচ্ছে। ওম ভট। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় ভিচ্ছে। ওম ভট। যাও বালক, ন্যায় করো। ন্যায় পাওয়ার পরেই আবার নিজের দুনিয়ায় চলে যেও। দেখ জনি, আজ আমার প্রমোশন ডে। সবকিছু খুব ভালো করে হওয়া চাই, কিছু অ্যাভারেজ যেন না হয়, বুঝতে পেরেছিস? সিইও পদের অ্যানাউন্সমেন্ট, এটা সিইও পদের। হ্যাঁ ঠিক আছে, রাখ। রাকেশ, ও এখানে কি করে আসতে পারে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না।
অবাক হলে যে আমি এখানে কি করে এসে গেলাম? হ্যাঁ হ্যাঁ, তুই তো মরে গেছিলি। মরা মারার অধিকার তো তোর কাছে নেই, উপরওয়ালার কাছে থাকে। সেই উপরওয়ালা আমাকে বলেছে যে শুধু আমারই সময় পুরো হয়নি, আমার বন্ধু রূপে শত্রুরও সময় পুরো হয়ে গেছে, যে তোকে নিজের স্বার্থের আর উচ্চাকাঙ্ক্ষার জন্য মেরে দিয়েছে। আমার পরিবারের ব্যাপারে একবারও ভাবলি না। রাকেশ, রাকেশ, দেখ দেখ, আমি তোর সঙ্গে ভুল করেছি। কারণ কারণ আমি একটা খারাপ মানুষ ভাই। কিন্তু তুই তো ভালো মানুষ, তাই না? তুই খুব ভালো মানুষ। আমি তোর পরিবারের কথা ভাবিনি, কিন্তু তুই আমার পরিবারের কথা ভাব। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। আমি ক্ষমা করতে ফিরে আসিনি, তোকে সাথে নিয়ে যেতে এসেছি। চল। না, এটা হতে পারে না। আমি কোথাও যাব না। আমি সিও হয়ে গেছি, আমি কোথাও যাব না। কোথায় পালাবি? ঘরে পুষে রাখা সাপ, তোর ফনাটা কুচলে দিতেই তো আমি এখানে এসেছি। লোভ, ঈর্ষা আর স্বার্থে ভরা সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সব সময় খারাপ হয়। এরকম উচ্চাকাঙ্ক্ষার কারণে প্রায় রক্তের নদী বয়ে থাকে। যদি আপনারও মনের ভেতর সাম দাম দণ্ডভেদের নীতি আপন করে আগে এগোনোর উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা ত্যাগ করুন, না হলে অঘোরই যে কোনো সময় ন্যায় করাতে পারে। রিয়া মামনি, এবার এই খেলা বন্ধ করো আর পড়তে বসো। ধাক্কা লেগে কিছু ভেঙে যেতে পারে। আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। না মা, আমি এখন খেলতে চাই। এখানে নয়তো বাইরে গিয়ে খেলে নেব। আমি বললাম না এখন আর খেলা নয়, চলো পড়তে বসো। না, আমি এখন খেলতে চাই তো খেলতে চাই। অনেক জেদি হয়ে গেছো তুমি রিয়া। ঠিক আছে যাও, কিন্তু একটা শর্তে। প্রথম, যে তুমি ঘর থেকে দূরে যাবে না। আর দ্বিতীয়, কোনো অজানা লোক বা গাড়ি যদি গলিতে আসে তাহলে তখনই তুমি ঘরের ভেতরে চলে আসবে। বলো, প্রমিস করছো? আগে তুমি বলো যে তুমি এমন প্রমিস কেন করতে বলছো? কারণ বাচ্চা চুরি করা খারাপ লোকেরা শহরে ঘোরাঘুরি করছে, যারা লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। সেজন্য তুমি প্রমিস করলে তবেই তোমাকে ঘরের বাইরে যেতে দেব। বলো, প্রমিস করবে কি না? প্রমিস। কালো ভ্যান? কালো ভ্যান তো আমাদের এলাকায় কারুর নেই। মানে এটা কোনো অজানা লোকের গাড়ি। মা বলেছিল যদি কোনো অজানা লোক বা গাড়ি গলিতে আসে তখন ঘরে ফিরে চলে আসবে। কিন্তু যদি আমি এখনই ঘরে চলে যাই তাহলে খেলবো কখন? মা নিশ্চয়ই বাচ্চা তুলে নিয়ে যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল হবে, যাতে আমি ভয় পেয়ে ভেতরে চলে যাই। বাদ দে সব, হবে কেউ? কি মনে হয় তোর, কত পাওয়া যাবে এই মেয়েটার বদলে? আমি 10-12 বছরের মেয়ে, 2 লক্ষ তো নিশ্চয়ই পেয়ে যাব। মুন্না, কতদিন আর এই 2-3 লক্ষের পেছনে পড়ে থাকবো?
এবার একটু অন্য কিছু করা যাক। একে বেশ্যালয় বেচার বদলে একে কোনো কারাপ্ট ডাক্তারকে বেচে দিই। কিডনি, চোখ, কান, লিভার মিলিয়ে অন্তত 10 লক্ষ তো সহজেই পাওয়া যায়। তুই কি করে জানলি? গত মাসে জেলে খোঁড়া গ্যাংয়ের লোককে মনে আছে? আব্দুল, সেই বলেছিল। কিন্তু কারাপ্ট ডাক্তারকে কোথায় খুঁজবো? তার সাথেই কথা বলবো। জোগাড় সেট করার জন্য 2 লক্ষ দিয়ে দেব। রিয়া, এসে গেলে হাত মুখ ধুয়ে নাও, খাবার তৈরি হয়ে গেছে। এই মেয়েটাও না পড়াশোনায় একটু মন নেই, সব সময় খেলা আর খেলা। আরে, এই চুড়ি তো আমার রিয়ার। রিয়া! গাড়ি থামা, পেটটা হালকা করতে হবে। ঠিক সময় থামালেই তুই। আমারও প্রেশার লাগছে ভাই। এর হাত পা বেঁধে দিই? না থাক, 2-3 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। আরে ও পালিয়ে যাচ্ছে, ধর ওকে। ও কোথায় গেল? শালা, আমি আগেই বলেছিলাম মেয়েটার হাত পা বেঁধে দে। আরে তুই বেঁধে দিতিস, জিজ্ঞেস করলি কেন? আওয়াজ করলে ওরা জানতে পেরে যাবে। মনে হয় আমাদের বুদ্ধু বানিয়ে গেল বাচ্চাটা। যে ক্ষতিটা হলো সেটার এখন কি করব? দেখ, এ নয় তো অন্য কোনো বাচ্চাকে তো পেয়েই যাব। মা বাবার কথা এড়িয়ে দিয়ে খালি জায়গায় যারা খেলতে আসে, যাদের আমাদের মতো অজানা কিডন্যাপারদের কাছে আসতে কোনো সমস্যা থাকে না। আরে গ্রামের লোকেরা জমিতে বোতল নিয়ে আসতে হবে, আমাদের দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। চল এখান থেকে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি কে? আমার নাম সোনু, তোমার নাম রিয়া, তাই না? তুমি কি করে জানলে? কারণ তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? এটাই যে তুমি কিডন্যাপারদের হাত থেকে জান বেঁচেছো, কিন্তু আমি বাঁচতে পারিনি। যারা আমাকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে অজ্ঞানের ওষুধ একটু বেশি শুকিয়ে দিয়েছিল, আর তাই আমি মরে গেছিলাম। পাগল নাকি? যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো? আমি জানি যারা মরে যায় তারা জীবন্ত লোকের সাথে দেখা করতে পারে না। যারা মুক্তি পায় না সেই মৃতরা সামনে থেকে দেখা দেয়। আচ্ছা, তোমাকে কোথা থেকে কিডন্যাপ করেছিল? একটা নির্জন সড়ক থেকে, রাতের বেলায়। মা আমাকে বাড়ি থেকে দূরে সাইকেল চালাতে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি সাইকেল চালাতে চালাতে দূরে চলে গেছিলাম। ভাই, বাচ্চা তো নিঃশ্বাসই নিচ্ছে না, এ তো মরে গেছে। শালা, তুই এইবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিয়েছিলি হবে। এই মাসে 3 বার তুই একই ভুল করেছিস। এভাবেই চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিন। ফেলে দে ওকে বাইরে, আর সাইকেলটাও ফেলে দে।
এই জায়গাতেই বদ্ধ আছি আমি, আর ওখানে আমার সাইকেল আছে, তুমি ওটা নিয়ে যাও। তোমার মা তোমার জন্য খুব কাঁদছে। তুমি কি করে? বলেছিলাম না, যারা মরে যায় তারা জীবিতদের ব্যাপারে সব কথা এমনিই জানতে পেরে যায়। যাও এবার। মরার আগে তোমার বাড়ি কোথায় ছিল? কোথায় চলে গেল আমার মেয়ে? মা, রিয়া, তোকে কোথায় কোথায় খুঁজিনি আমি। সরি মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার শিক্ষা মেনে চলবো। ঠিক আছে রিয়া, ঠিক আছে, কিন্তু তুই কোথায় চলে গেছিলি? আমাকে কিডন্যাপ করে নিয়েছিল মা, কিন্তু সোনু আমাকে বাঁচিয়ে নিয়েছে। সোনু কে রিয়া? আপনি কে? আন্টি, আমি জানি সোনু কোথায় আছে। মনকে শক্ত করো সুনিতা। সোনু, আমি তোমার কথা এড়িয়ে দিয়েছিলাম মা, আর এটা সেটারই শাস্তি যে আমি এত ভালো মায়ের থেকে আলাদা হয়ে গেলাম। কিন্তু আমি কথা দিচ্ছি, পরের জন্মে কখনো মায়ের কথা এড়াবো না। না সকালে না রাত্রে ঘর থেকে দূরে খেলতে যাব না, আর না অজানা লোকেদের সাথে কথা বলবো। আমি সেখানেই যাব যেখানে আমি পুরোভাবে সুরক্ষিত থাকব। আসছি মা। এই কান্নার আওয়াজটা কিসের? আমি দেখছি। কি হয়েছে হরিরাম? কে ওখানে? না দাদা, এখানে কেউই নেই। মনে হয় কেউ মজা করছিল, কেউ ইয়ার্কি করছিল, হয়তো পালিয়ে গেছে। ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন, থাকে যৌবনই। আর এই যৌবনের চাঁদের আলো সবসময় আলোকিত হয়ে থাকে। সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে, এই ঘরটাকে দেখাতে চলেছি। আর কত গিলবে? অনেক হয়েছে আজকে, চলো গিয়ে এবার শুয়ে পড়ো। আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি? আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে। বিয়ের খুশিতে আজকে যদি না গেলি তাহলে কবে গিলবো? আমি তো বলছি আমার গিন্নি, তুমিও একটা দুটো গিলে নাও। বাহ বাহ, নিজে তো ডুবে যাচ্ছ আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো? আরে গিন্নি, এতে ডুবতে নয়, এতে সাঁতার কাটতে হবে আমার ফুলকুমারী। একবার খেয়ে তো দেখ। ভাগাড়ে যাও, তোমার এই মদ আর তুমি। আমি গেলাম শুতে। আরে ফুলকুমারী, তুমি ফিরে কেন এলে? যাও, আমাকে শান্তিতে খেতে দাও। আরে ফুলকুমারী, তোর আওয়াজের কি হলো? চিনতে পেরেছেন? চারু, তুই?
আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। চারু, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? মরতে ভয় পাচ্ছে? হ্যাঁ চারু, আমার মরতে খুব ভয় লাগে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, নিচে পড়ে মরে যান। কে কে ওখানে? আরে অঞ্জলি, তুমি তুমি এখানে কি করছো? কিছু চাই নাকি? আপনার প্রাণ চাই। কি চাই? কি চাই? আপনার প্রাণ। চারু, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি। তুই এটা কি করছিস চারু? আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে না, ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও, কেউ আছে? চেঁচাও, চিৎকার করো, ছেড়ে দে কিন্তু না। কোনো লাভ নেই, ছেড়ে কারণ দে, যতক্ষণ আমি বাঁচাও, চাইবো না, বাঁচাও, আপনার কেউ আওয়াজ আছে? এখানে কেউ ছেড়ে দে শুনতে না। পারবে না। ছেড়ে দে। চারু, আরে, আপনি তো আমাকে চিনে ফেললেন। আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না। এটা তো দারুণ হয়ে গেল, যা আমাকে সবাই মনে রেখেছে। কিন্তু তুমি তো মরে গেছিলে, আর তুমি এখানে কি করছো? মরে তো গেছিলাম, কিন্তু কি করতাম? প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো। যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না। তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি। এবার আপনার পালা। আপনার পর বাকি সবাইকে মেরে ফেলবো। আরে খোকা, বাথরুম পরে যাবি, আগে আমার কথা শোন। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? তুই আগে এদিকে তো আয় খোকা, অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে। কেমন অনর্থ মা? যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে, ওর ওপরে চারুর আত্মা কবজা করে নিয়েছে। এটা কি বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? এটা কি করে হতে পারে? সত্যি বলছি রে খোকা, আমি নিজের চোখে দেখেছি। ও তোর বাবা আর তোর কাকা কাকিকেও মেরে ফেলেছে খোকা। ও আমাদের দুজনকেও মেরে ফেলবে। তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না? চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে। এই দেখ, দেখ কত নির্দয়ভাবে মেরেছে ও তোর বাবাকে। হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি, তোর কাকার লাশ বাইরে পড়ে আছে, কাকির তার ঘরে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয়, একটা ডাইনি ছিল। কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো। এখন 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 আমরা কি করব মা? যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না।
যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই? খোকা, ওর আত্মা খুব রেগে আছে। যদি ও আমাকে ক্ষমা না করে তখন? সামনে কুয়ো, পেছনে গর্ত আছে মা, দুই দিকেই পড়তে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয়। যেমনটা তুই বলিস খোকা, আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে। চল দেখি কি হয়। অঞ্জলি, চারু! চারু, চারু মা! কি ব্যাপার, তোমরা দুজন আমাকে চিনে ফেললে? কি করে চিনবো না, আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা। তোমাকে তো আমি নিজের কোলে বসিয়ে খেলিয়েছি চারু মা। মা নয় বৌমা, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি নিজের রাম কাহিনী নিজের মুখ দিয়েই শুনিয়ে দিচ্ছি। শোনো, আমার আর বিকাশের বিয়ে কিছু মাস আগে হয়েছিল, কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে, আর আমাদেরই যৌতুকের টাকায় ব্যবসা দাঁড় করিয়ে ধনী হয়ে গেলে, আমাদেরই ভুলে গেলে। না চারু মা, আমরা কিছুই ভুলিনি। আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল চারু মা। ও, এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে, আমি ভুল চিন্তাধারার কারণে মরে গেলাম না? যদি তোমরা ঠিক সময় চলে আসতে তাহলে আজ আমি আর আমার বাবা বেঁচে থাকতো। মিথ্যে বলে তো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি, কিন্তু আমাকে নয়। আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিল। জানিস কি তুই এটা? জান কি তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো। আমি যেখানেই যেতাম তো সবাই দেখে হাসতে থাকতো, মজা করতো। আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো, ইশারা করতো। এই বদনামির ভার আমার মা বাবাকে মেরে ফেললো, আর তারপর আমাকে। আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে। কত টাকা নিয়েছো এই অঞ্জলির থেকে বলো? 9 লক্ষ ক্যাশ, একটা গাড়ি, একটা বাইক, ফ্রিজ, টিভি, সব। কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেবো চারু। শুধু আমাদের ক্ষমা করে দাও। আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে। ক্ষমা করে দাও আমাকে। চারু, আমি মানছি যে আমরা ভুল করেছি, আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, অঞ্জলির শরীর ছেড়ে দাও। এত সহজে কি করে ছেড়ে দেব? যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাবো না। আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি। না চারু মা, একটু তো দয়া দেখাও। আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি মা সমান হয়। এরকম মা আমার দরকার নেই। আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে। হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে। গাইস, আর একটু উপরে উঠতে হবে, তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবো। এ তো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের এভারেস্টের চূড়োয় নিয়ে যাবে। ঠিকই বলেছিস। স্টপ গাইস, উনি আমাদের গাইড। শুনতে পারলে ওনার খারাপ লাগবে। আমাদের যেন কত ভালো লাগছে যেতে। তোমাদের দুজনের না কিচ্ছু হবে না। গাইস, ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি, আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে। ওহ মাই গড, এটা তো সত্যি খুব সুন্দর।
এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি। আরে কোথায় রে তোর স্বর্গ? এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমিও। আরে রাজু গাইড স্যার, আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান। আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা, নদী, নালা, জঙ্গল, পাহাড় এই সবই দেখে যাচ্ছি। কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায়। ইয়েস, অমিত ঠিকই বলেছে। আছে এরকম কোনো জায়গা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। গুড, তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে, নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে। কিন্তু ওখানে গেলে বিপদ আছে। আরে সেটাই তো চাই রাজু স্যার। এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা, বিপদটাই চাই। আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার। একদম। কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায়? কালী পাহাড়ের গুহা। ওহ তেরি কি নাম মাইরি, কালী পাহাড়ের গুহা। আরে স্যার, কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা? নাম শুনেই উত্তেজিত লাগছে। এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার? এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে, কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সবথেকে অন্যরকম। আর কি বলেছিলেন উনি আপনাকে? এই গুহা মূলত 500-600 বছরের পুরনো, যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন, যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল। সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি। সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেললো। তারপর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে। ওয়াও, গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা গল্প না, এটা সত্যি। আরে যাই থাক না কেন, লেটস গো দেয়ার। ওখানেই যাওয়া যাক। হ্যাঁ ভাই, খুবই মজা হবে। না না, আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না। ওখানে আমাদের সবার প্রাণের ঝুঁকি হতে পারে। যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন? একদমই তাই। আই এম সরি, আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি। প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম। সেটা তো হতে পারে না। ওকে, এক কাজ করা যাক। আপনি যদি আমাদের গুহা অবধি না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন। সিম্পল, আমরা নিজেরাই চলে যাব। আরে তোরা দুজন এত জেদ কেন করছিস? উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে, তাহলে কেন যাবি? সেটাই তো বলছিলাম আমি। তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো, কালী গুহায় প্রাণের ঝুঁকি আছে। এটাই তো বললাম আপনাকে, আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই। অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে। যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন, আমরা নিজেরাই চলে যাব। আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি। ঠিক আছে, যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না। শর্ত মেনে নিলাম। মাথা নিচু করো। চলো, টর্চ জ্বালাও তোমরা। ওয়াও, গুহাটা সত্যি দারুণ, সো বিউটিফুল। সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে। প্লিজ কোনো জিনিসের গায়ে হাত দেবে না। কোনো টেনশন নিও না স্যার। বাঁচাও, বাঁচাও। শৈলী, কি হয়েছে? ঠিক আছো? আমার হাত, বাঁচাও। শেলি, কি হয়েছে তোর হাতে? তুই হাতটা ভিতরে কেন ঢুকিয়ে রয়েছিস? কেউ আমার হাতটা ধরে আছে। আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও।
কেউ আমার হাতটা ধরে টানছে। প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি। শ্যালি, তুমি মনে সাহস রাখো। আমার হাত, আমার হাত, আমার হাত। শৈলী, তোমার হাতে ওগুলো কি হয়েছে? মনে হচ্ছে ওর হাতে কোনো পোকামাকড় কামড়েছে। এটা পোকামাকড় কামড়ানোর চিহ্ন নয়, মৃত্যুর চিহ্ন এটা। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা বলছি না, সত্যি বলছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে কোনো জিনিসের গায়ে হাত দেবে না, তাহলে কেন হাত দিলে? ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরো এখান থেকে, না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। আমার খুব ব্যথা করছে, আমি দৌড়তে পারবো না। পালাতে না পারলে মরবে। এখানে শৈলী ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, বন্ধ করুন আপনার এই সমস্ত আজে বাজে কথা। তোমরা কেন বুঝতে চাইছো না? ও এবার জেগে উঠবে, পালাও এখান থেকে। প্লিজ স্যার, আপনি 1 মিনিট চুপ করে থাকুন। আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন। আমি আবার বলছি, ও কিন্তু জেগে উঠবে। এখান থেকে পালাও, চলো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার, আর এখান থেকে যেতে পারবে না। আমি জেগে উঠেছি। এটা এটা কে? ভয়ানক তান্ত্রিক। মানে আমরা যেটা শুনেছিলাম সেটা গল্প নয়, সত্যি ছিল। তো তোমার কি মনে হলো আমি মজা করছিলাম? আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না। বলো, সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে? তাড়াতাড়ি বলো। আমি 500 বছর ধরে ক্ষুধার্ত। তুমি এসো, তুমি বেশ নাদুস নুদুস আছো। এসো, আমার খিদে নিবৃত্ত করো। না না, তুমি আমার কাছে এসো না। তুমি 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 ওকে খেয়ে নাও, ওকে খেয়ে নাও। তোমার রক্তেই আমি জীবিত হয়েছি, তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করব। ততক্ষণ তুমি বেঁচে থাকো। চলো পালাও। কত দূর আর পালাবে? তান্ত্রিক তো আমার 2 বন্ধুকে মেরে ফেলেছে, এবারও আমাদেরকেও মেরে ফেলবে। আমরা এবার কি করব? কোনো তো উপায় থাকবে তান্ত্রিকের হাত থেকে বাঁচার। আমার ঠাম্মা বলেছিল যে এখানে ওম নামের একটা কাঠের ত্রিশূল আছে। তুমি যদি সেই ত্রিশূলটা দিয়ে ওর বুকে গেঁথে দিতে পারো তাহলেও আবার ঘুমিয়ে পড়বে। আমি পারবো না, আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি, তাহলে এত বড় তান্ত্রিককে কিভাবে মারবো? আপনিও তোকে মারতে পারেন, তাই না? এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না। কিন্তু আমি কেন? কারণ আমার ঠাম্মা বলেছিল, কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে। আমি ত্রিশূলটা খুঁজছি, তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো। শ্যালি এখানে। মরার আগে তোমার
তোমার কোনো শেষ ইচ্ছে আছে তাহলে আমাকে বলো। তুমি 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 আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে, বলো। তুমি তো জীবিত করেছো আমাকে, তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম। বলো কি চাও। তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু তুমি বাঁচবে না। কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে। হিং ক্রিং ফট ফট।